আজকে তোমরা সবাই শুনতে পাচ্ছ তো? সুমন এসছে নাকি বলতো? সুমন জয়েন করছে নাকি? সুমন মনে হয় জয়েন করেনি। তোমরা সবাই শুনতে পাচ্ছ আমার কথাগুলো? আমাদের স্টুডেন্টরা বলছিল যে যারা জ্যাম ট্যাম পেয়েছে সেরকম একজন মানে কিভাবে কি করবে। এসছে নাকি রে বাবা? এ সুমন এসছে নাকি? সুমন সাংকি কি রে বাবা, জয়েন করেনি নাকি? কি বলো, তাকে তো লিঙ্ক দিলাম। কিভাবে তোমরা পরীক্ষায় করবে, সব থেকে বড় কথা হচ্ছে ভার্চুয়াল ক্যালকুলেটর। যে ছেলেটা আজকে করবে সে হচ্ছে জ্যেষ্ঠে অল ইন্ডিয়ার মধ্যে 8 র্যাঙ্ক করেছিল। তারপরে তো এখন তো টিএফআর থেকে এমএস করেছে। ওই নিউক্লিয়ার ফিজিক্স ডিপার্টমেন্ট। নিউক্লিয়ার ফিজিক্স ডিপার্টমেন্টটা একেবারে বাজে, বুঝতে পারছো তো? সেই কারণে সে তোমাদের যে মাইকেল জ্যাকসন সেই ডিপার্টমেন্টেরই আছে। সে তো এখন পুরোনো গাড়ি চালাচ্ছে। সুমন, হ্যালো, এ সুমন এসছো তো নাকি? সুমন সাংকি কি বলো? আচ্ছা, আমার কথা কি তোমার শুনতে পাচ্ছ না? বলো হ্যালো। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এইবারে হ্যাঁ, সুমন এসছে। সুমন হচ্ছে প্রাক্তন ছাত্র, প্রাক্তন ছাত্র, প্রাক্তন ছাত্র, প্রাক্তন ছাত্র, প্রাক্তন ছাত্র, বুঝতে পারছো তো? প্রাক্তন ছাত্র এবং খুব ভালো র্যাঙ্ক করেছিল। এই যে এই যে সুমন এসছে এবং আমার খুব ভালো লাগছে। ও তো মোটামুটি আমার সঙ্গে যোগাযোগ রাখে, এইটার জন্য আমার খুব ভালো লাগে। ওর বাবাও ও হচ্ছে বড় ছেলে, বাড়ি খড়গপুর। তো এই তো এমএস করেছে, তারপরে আবার জার্মানি যাচ্ছে, হামবুর্গ ইউনিভার্সিটি, মানে যেটা হচ্ছে তোমার জার্মানিতে। একদম জার্মানিতে মানে মাস্টার দিয়েতে পিএইচডি করা মানে যে সে ছেলে পাবে না, চান্স বা সুযোগ পাওয়াটাই মুশকিল। তাদের যা পড়াশোনা সেখানে সুযোগ পাওয়া, প্লাস হচ্ছে ও মানে যে সব থেকে বড় কথা, ও জিএসটি 8 র্যাঙ্ক করেছিল, সিঙ্গেল ডিজিট র্যাঙ্ক। জ্যামে করেছিল 100 কত র্যাঙ্ক, 100, মানে ও খড়গপুর আইডি পেয়েছিল। খড়গপুর আইডিতে পড়েনি, আমার তোমার এখান থেকে নিউক্লিয়ার ফিজিক্স ডিপার্টমেন্টে। তারপর নিউক্লিয়ার ফিজিক্স সাবজেক্টটা ভালো লাগেনি ওর। ও এখন কন্ডেন্স এক্সপেরিমেন্টাল কন্ডেন্স ম্যাটার ফিজিক্স নিয়ে রিসার্চ করবে। তো যাই হোক, ওকে আজকে ডেকেছি মানে মানে কোনো পড়ার বিষয় আলোচনা করার জন্য নয়। আলোচনা করা হচ্ছে পরীক্ষাটা কে সে কিভাবে করবে। মানে একটা স্টুডেন্ট, সব থেকে বড় কথা ও জানে ভালোভাবে ভার্চুয়াল ক্যালকুলেটর কতটা ইম্পর্টেন্ট। মানে ভার্চুয়াল ক্যালকুলেটরের জন্য অনেক স্টুডেন্ট তোমার হচ্ছে র্যাঙ্ক করতে পারে না। মানে এটা ওর মানে আর কি কি সমস্যাটা হয় পরীক্ষা চলাকালীন, সেইটা ও তোমাদের আলোচনা করবে। বা কিভাবে মানে তোমরা আননোন প্রবলেম তোমরা কিভাবে করবে, এইটা ব্যাপার। শুধু সারা বছর তো প্রবলেম করালে হয় না। সারা বছর প্রবলেম করাবো, তারপর লাস্টে দেখা যাবে পরীক্ষার সময় তোমাদের মাথা গন্ডগোল হয়ে গেল। এরকম অনেক অনেক হ্যাঁ স্যার, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। তো আমি প্রথমে বলবো যে ভার্চুয়াল ক্যালকুলেটর খানিকটা আমাদের এমনি ক্যালকুলেটর থেকে কিছুটা আলাদা। তো মানে ভার্চুয়াল ক্যালকুলেটরের জন্য একটু আলাদা করে প্র্যাকটিস করা দরকার, নয়তো পরীক্ষার হলে 5-6 নম্বর একটা বড় ব্যাপার। মানে 5-6 নম্বরের জন্য কেউ 5-6 নম্বর যদি বেসিক পেয়ে যায়, 300 র্যাঙ্ক থেকে সে 20 বা 30 র্যাঙ্ক করে দিতে পারে। তো এটা একটু মাথায় রাখা দরকার। তো ভার্চুয়াল ক্যালকুলেটরের জন্য খুব ভালো করে প্র্যাকটিস করতে পারলে
পরীক্ষার হলে একটু বেশি নম্বর পাওয়া যায়, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। আর এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোতে ব্যাপারটা হচ্ছে যে, যেমন ধরো হাইস্ট নাম্বার পেয়েছে 52, এরকম 52 থেকে 42-র মধ্যে, আর হচ্ছে যে 42 পেয়েছে সে ধরে নাও র্যাঙ্ক করেছে 250, তো 42 থেকে 52-র মধ্যে 250 জন আছে। তুমি যদি ভার্চুয়াল ক্যালকুলেটরে একটু বেশি করে প্র্যাকটিস করো, তো তোমার একটু বেশি নম্বর পাওয়ার সুযোগ থাকে এবং ভালো র্যাঙ্ক, উপরের দিকে র্যাঙ্ক করার সুযোগ থাকে বেশি। তাই আমার মনে হয় ভার্চুয়াল ক্যালকুলেটর একটু বেশি জোর দেওয়া উচিত ফর কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য। এটাই স্যার, আর কি বলবো এর। না না, আর মানে ওরা কোন কোন টপিকটাকে মানে প্রবলেম কিভাবে করবে মানে পরীক্ষার সময়, পরীক্ষার মানে, কারণ অনেকে এরা ভালো স্টুডেন্ট, সবাই ভালো স্টুডেন্ট, মানে প্রচুর প্র্যাকটিস করছে। আমার সব থেকে আক্ষেপের ব্যাপার কি, মানে হচ্ছে প্রতি বছর কি দীপক মাইতির মতন স্টুডেন্ট, সুরজিৎ কত ভালো স্টুডেন্ট ছিল, তারা এই করতে পারে, জামের সময় মাথা খারাপ হয়ে যায়। মানে ব্যাপারটা হচ্ছে কি কি সমস্যাটা হয়, মানে সারা বছর ওরা তোমার কেউ ফাঁকিবাজি স্টুডেন্ট ছিল না, মানে রাত 2টা 2:30 পর্যন্ত পড়তো, তারপর পরীক্ষার হলে মাথা, অনেকের আগের বছর আমি দেখেছি রাজেশ বলে একটা ছেলে ছিল, কত ভালো স্টুডেন্ট, বাবারে বাপ। মানে আমাদের সেই প্রবলেম, মানে মানে পড়াশোনা ছাড়া কিছু জানতোই না, তার মতন ছেলে পরীক্ষার হলে মাথা খারাপ হয়ে গেছে। মানে ব্যাপারটা কি কি প্রবলেম হতে পারে এইটার জন্য মানে তার জন্য বেশি করে প্র্যাকটিস করতে হবে, মানে প্রচুর প্রবলেম প্র্যাকটিস করতে হবে। আগের বছরের কিছু প্রবলেম সেট, গত 10 বছরের কিছু প্রবলেম সেট প্র্যাকটিস করে মানে কনফিডেন্ট বাড়াতে হবে পরীক্ষা। এবং পরীক্ষার হলে মনে রাখতে হবে যে, মানে আমার আমার একটা সিট আছে টপ 50-এর মধ্যে বা 100-এর মধ্যে, এরকম বিশ্বাস রাখতে হবে মনের মধ্যে, তাই হবে। মানে নিজের মধ্যে কনফিডেন্সটা বাড়াতে হবে, এই তো কনফিডেন্ট ব্যাপার, রাখতে হবে, হ্যাঁ। যে আমি পারবো, মানে তো 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এরকম, হ্যাঁ। কারণ অতটা কঠিন নয়, এক্সাম কঠিন নয় যে র্যাঙ্ক হবে না। মানে একটু প্র্যাকটিস করলে, কেউ যদি গত 10 বছরের কোশ্চেন সেটগুলো প্র্যাকটিস করে, বা কেউ কম্পিটিটিভ মানে শর্ট কোশ্চেন কিছু প্র্যাকটিস করে যায় এই পরীক্ষার জন্য, এই ধরনের জ্যাম জেস্টের জন্য, র্যাঙ্ক করাটা খুবই ইজি, জাস্ট প্র্যাকটিস। মানে যে কেউ পারবে। প্রবলেমের সংখ্যাটা বাড়াতে হবে, এই তো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ আর মক টেস্টটা রেগুলার দিতে হবে। হ্যাঁ, রেগুলার কনফিডেন্ট বাড়বে, আর মানে ফার্স্ট তত তাড়াতাড়ি প্রবলেম সলভ করতে পারবে। মক টেস্টটা দেওয়া জরুরি। না না, তোমাদের সময় এরা অনেকে মক টেস্ট দেয় না, তোমাদের সময় তুমি বলো মক টেস্ট অন্তত সবাই দিত, তুমি বলো তোমাদের যারা যারা ভালো মক টেস্ট আমি দিতাম, প্রায় সবই মক টেস্ট আমি দিয়েছি। সব মক টেস্ট দিয়েছে, অথচ এদের কাছে আমি ফোন করতে হয়, ফোন ধরে না অর্ধেক ছেলে, বুঝতে পারছো তো। তারা আমাকে ফোন করলে কি বলে জানো তো, স্যার আপনার প্রবলেমটা তো পরে পেয়ে যাচ্ছি পিডিএফ, ঘরে বসে বসে সলভ করছি। না না, এরকম করলে প্রবলেম হয়। মানে কনফিডেন্ট, মানে পরীক্ষার হলে কেমন এক্সাম, মানে কেমন ভাবে এক্সাম দিতে হবে, বা কত তাড়াতাড়ি আমার মানে সময়ের মধ্যে কমপ্লিট হচ্ছে কিনা সেগুলো জানা যাবে না এরকম করলে। না ওরা কি করে, অনেক স্টুডেন্ট আমি ফোন করি, তারা বলে যে আমি আপনি যে পিডিএফ পেয়ে যান সে ঘরে থেকে থেকে প্র্যাকটিস করি, এই হচ্ছে ব্যাপার তাদের। এরকম মানে বুঝতে পারবে না যে সময়ের মধ্যে কমপ্লিট হচ্ছে কিনা। মানে টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার, টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই টাইম ম্যানেজমেন্টই বড় ফ্যাক্টর। হুম, মানে একটা অঙ্ক নিয়ে আমি 5 মিনিট পড়ে থাকলাম, হ্যাঁ, সেটা লাভ নেই কোনো। এবং নেটটা কত জরুরি তুমি বলো, নেটটাই হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। তার জন্য তো ভার্চুয়াল ক্যালকুলেটর অত্যন্ত জরুরি। মানে নেটের 30 নাম্বার মানে বিশাল ফ্যাক্টর বলো। ও এখন মানে ওটা 30 নম্বর আমাদের বেলাও ছিল, আমার হ্যাঁ, মনে নেই। ওই একই জিনিস আছে, মানে একই স্ট্রাকচার, সিলেবাস চেঞ্জ হয়নি। মানে নেটটা খুব খুব ইম্পর্টেন্ট না, নেটে তো তোমার তো অন্যান্য পরীক্ষাতেও তো আছে, নেট পরীক্ষা, নেট জিএসটি জিএসটি সব জায়গায় নেট আছে। ও, এই হচ্ছে ব্যাপার। তারপরে ওরা মানে জ্যামের পরে, তোমার জ্যামটার পরে জ্যেষ্ঠের জন্য জ্যেষ্ঠটা কি করে, কারণ তুমি তো আবার জার্মানি চলে যাবে, তোমার সঙ্গে সঙ্গে তো আর সবসময় ইয়ে হবে না, মানে জ্যামটা তো এরা এইরকম করলো। জ্যেষ্ঠের সময় ওরা কি করে, জ্যেষ্ঠের সময় আমাদের অফলাইন ক্লাস হবে, তোমাদের সব শুনে রাখো, আমরা 8-10 দিন শুভদীপ স্যার আসবেন, অফলাইন ক্লাসে, অনলাইন ক্লাস আর নিবে না, অফলাইন ক্লাস এবারে নিবে। জ্যেষ্ঠে কোন কোন চ্যাপ্টার, মানে অ্যাডভান্স টপিকটা একবারে জোর দিবে নাকি, এরা কি করবে? হ্যাঁ, জ্যেষ্ঠের জন্য একটু স্পেশাল টাইপের কিছু কোশ্চেন করতে হবে, যেগুলো স্পেশালি কোয়ান্টাম মেকানিক্স থেকে বেশি কোশ্চেন আসে বলে আমার মনে হয়। আমাদের সময় কোয়ান্টাম মেকানিক্স একটু বেশি কোশ্চেন এসেছিল। কোশ্চেন বলতে গেলে তোমার একটু সিলেবাসের বাইরে কিছু কোশ্চেন করতে হবে, পার্টিশন থিওরি বা জ্যেষ্ঠের জন্য হারমোনিক অসিলেটর ইন 2D,
থ্রি ডাইমেনশনাল এবং কিছু করতে হবে, ওয়ান ডাইমেনশনাল ছেড়ে আর মানে হচ্ছে আর হচ্ছে স্পেশাল টাইম কিছু করতে হবে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স অবশ্যই তুমি বলো হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সেও কিছু কোশ্চেন আছে। মানে এরা পড়তে যায়নি কি জ্যামের সিলেবাসে নেই বলে এরা পড়তে যায় না, এখন এই হচ্ছে যে না জ্যামের না, নেই। মানে জ্যামের সিলেবাসে নেই বলে হবে না, মানে যখন কোনো গবেষণা রিসার্চ করতে হবে তখন নলেজটা দরকার, মানে র্যাঙ্কটা নিয়ে কিছু কোনো কিছু যায় আসে না, ব্যাপারটা আরে হচ্ছে এটাই। ইন্টারভিউতে কেটে যাবে তো, প্রথম কথা হচ্ছে হ্যাঁ, ইন্টারভিউ ইন্টারভিউতে কেটে যাবে। প্রবলেম হবে। তুমি একটা র্যাঙ্ক করলে তারপরে ইন্টারভিউতে তুমি কিছু বলতে পারবে না, তো 1 ঘন্টা ধরে ইন্টারভিউ চলবে, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে বেসিক নলেজটা যেন থাকে সায়েন্সের উপর, ফিজিক্সের উপর, হয়তো রিসার্চ ভালো লাগবে না, করতে পারবে না, তখন এই কিছু অবস্থা। ব্যাপার আছে হ্যাঁ, ফিউচার। এইটা এই বছরে হয়েছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, তাকে কে বলে দিয়েছে? জ্যামে তো আসেনি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স করতে হবে না। দেবাশিস তো বছর পড়াচ্ছে, ভালো পড়াচ্ছে, তার ক্লাস একদম করেনি, 4-5 জন করে। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স জ্যামের সিলেবাসে নেই। হ্যাঁ, জ্যামের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আর কি দরকার, এই হচ্ছে ব্যাপার। আর ওই মানে পরীক্ষা অনেকে দেয় না, সেই কারণে তোমাকে এই করা যে এদেরকে মানে কিভাবে এ করবে। টাইম ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, টাইম অবশ্যই, টাইম ম্যানেজমেন্ট আর হচ্ছে, আর বাড়িতে খুব বেশি প্র্যাকটিস করতে হবে, হার্ড করতে হবে, ব্যাস এই দুটোই মেন কি। বাকি সবাই মানে একজন নর্মাল এভারেজ স্টুডেন্টও জ্যামে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পারে। আমি এটাই তো প্রতি বছর আমি প্রতি বলি জানো, নর্মাল স্টুডেন্ট 10-এর মধ্যে rank হয়েছে, বুঝতে পারছো? হ্যাঁ, এমন কিছু বিশাল যে একটা ও যেটা বললো বিশাল কিছু একটা বিশাল টাফ পরীক্ষা, তা নয়, একদম সোজা পরীক্ষা। না না, একদম মানে খুবই ইজি, যদি কেউ মিনিমাম ডেইলি 1 থেকে 1.5 ঘন্টা করে প্র্যাকটিস করে পরীক্ষা 6 মাস আগে, তো আমার মনে হয় ইজিলি সে করতে পারবে র্যাঙ্ক। মানে একটা নর্মাল ছেলে র্যাঙ্ক 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পারে, আবার অনেক ভালো ছেলে তার র্যাঙ্ক একদম পিছিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ 6 নাম্বারটা বিশাল ব্যাপার। হ্যাঁ স্যার। আর কারোর কোনো প্রশ্ন আছে নাকি? মানে সুমনদার অবশ্য তোমরা পেয়ে যাবে, ফোন নাম্বার পেয়ে যাবে, বুঝতে পারছো, গ্রুপে হ্যাঁ, তো ফোন আছে। নাম্বারে জিজ্ঞাসা করতে পারো হোয়াটসঅ্যাপে, হুম, বা এমনি এখানে জিজ্ঞাসা করতে পারো। হোয়াটসঅ্যাপে তোমাদের কারোর যদি কোনো প্রবলেম থাকে, কোনো মানে থাকে, তোমরা তো হোয়াটসঅ্যাপে তোমরা করতে পারবে বিভিন্ন, যে তার হোয়াটসঅ্যাপে তার খুলে দেখে নিবে সেই প্রবলেমটা, তারপরে পরে নাহলে তোমাদেরকে হেল্প করে দিবে। মানে তার যতটা সময়, অবশ্য আমি তার মানে বলছি না, সময় তার করে সে করে দেবে তোমাকে। ও হচ্ছে করতে। আর এদেরকে কি টিপস দিবে বলো, এরা কিভাবে এরা করবে? কারণ এরা সবাই ভয় খাচ্ছে সমস্ত কিছু গাইডলাইন। না না, ভয় ভয় মানে কি খেয়ে কোনো ব্যাপারটা লাভ হচ্ছে নেই, জানো তো, মানে ব্যাপারটা কনফিডেন্ট হয়ে থাকতে হবে। গেছে মানে অফলাইনটা বন্ধ, মানে ওই কোভিডের জন্য সব শেষ হয়ে গেছে, জানো তো। কোভিডের জন্য অফলাইনটা হয়নি, অফলাইন কম হয়েছে, মানে কম ক্লাস হয়েছে, অনলাইনে সব হচ্ছে। কেউ কারোর মুখ দেখতে পাচ্ছে না, আমাদের মুখ দেখতে পাইনি, তারা সে বসে আছে, ইন্টারনেটের সমস্যা। মানে আমরা হ্যালো, মানে আমরা রাম বললে ওরা ভীম শুনছে, অনেকে ক্লাস করতে পারছে না, অনেকের ও বাড়িতে টাওয়ার মানে খুব সমস্যা গেছে। হ্যাঁ, কোনো না জায়গায় না, সবাইকে বলবেন তো স্যার যে মানে ভিডিও অন করে রাখতে, সেই আসলে দেখছে কিনা দেখছে না, ভিডিও অন করে কোথায় আছে সবাইকে। হুম। কারো তো আমি মুখ দেখতে পাচ্ছি, সবাই তো ভিডিও অফ করে রেখেছে, সে আদৌ শুনছে কি লেকচার না কোথায়, ভিডিও অন করে সে কি কাজ করছে। মানে এটা এগুলো হতো কি তোমাদের সময়, যেমন এদের অফলাইনে চালু করে দেবো, অফলাইনে ক্লাস হলে কি হবে, অফলাইনে কিছু পরীক্ষা নিতাম, 20টা মতন পরীক্ষা নিতাম, আর অনলাইনে হয়তো 40টা মতন পরীক্ষা নিতাম, এই তো ব্যাপার। হ্যাঁ হ্যাঁ এই অফলাইন পরীক্ষাটা তো এরা দেয়নি না, ব্যাপারটা হচ্ছে মানে হ্যাঁ অফলাইন তো হ্যাঁ, ওদের একটাও অফলাইনে পরীক্ষা হয়। নেওয়া উচিত, হ্যাঁ, অফলাইনটা কারণ যেটা সম্ভবত অফলাইনে হবে। অফলাইন হবে। এবারে তোমরা সবাই ক্লাস করবে, জ্যামের পরীক্ষার পরের দিন থেকে আমরা 8-10টা ক্লাস নিব, পরীক্ষা নিব, অফলাইন পরীক্ষা নিব, মানে এখানে আসতে হবে, ওই বাড়িতে থেকে আর হবে না, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছো? আর জ্যেষ্ঠের জন্য স্যার কিছু স্পেশাল টাইপ কিছু কোশ্চেন করাবেন, হুম। যেগুলো মানে সাধারণত সিলেবাসের বাইরে কিছু না না, তোমাদের যেগুলো শুভদীপদা আসে। যেভাবে পড়ায়, মানে ও পার্সেন্ট ওগুলো যা করে প্রায় চলে আসে, দেখেছি। ওকে দেবাশিস ওকে, হ্যাঁ হ্যাঁ, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স ভালো পড়ায়, কিন্তু এদের অফলাইনটা হয়নি বলে সমস্যাটা হয়ে গেছে, জানো। ওকে ওকে। অফলাইনটার মানে এদের ব্যাপারটা কি, বাড়িতে বসে থাকে, আজ থেকে থেকে ওরাও মানে হয়ে গেছে, অনলাইন ক্লাসে কি আর হয় সেরকম। ওকে ওকে, হ্যাঁ। এরা সবাই কি মেদিনীপুর কলেজে? না না, কলেজ কিছু আছে, কিছু জন আছে তোমার খড়গপুর কলেজ আছে, কিছু জন ও কেশপুর কলেজ আছে, বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে সব আছে আর কি। কেশপুর কলেজ আছে, কেউ ওকে। গড়বেতা কলেজ আছে, আবার এরকম সব আছে আর কি। অতএব ও এখন বিশ্বজিৎ দা ক্লাস নেয়, বিশ্বজিৎ দা বা? না, সে তো আলাদা আলাদা ভাবে এসে নিজের একটা করেছে। সে তো আমার এখানটায় বেশি দিন তো, ওই 3 মাস মতন পড়াতো।
ও সে বাদ দাও, ছাড়ো এখন। মানে তোমাদের সময় তো সে ক্লাস নেয়নি রে বাবা। না না, আমার সময় নেয়নি। তোমাদের সময় তো সে নেয়নি, তোমাদের তাকে বাদ দিয়ে তো তোমাদের র্যাঙ্ক হয়েছে, তুমি বলো। হ্যাঁ হ্যাঁ তোমাদের সময় নিত শুভদীপ নিত, আমি নিতাম, আর হ্যাঁ, দেবাশিস নিত। দেবাশিস দা। এই তিনজন নিতাম। ও তো মানে ওর আবির্ভাব ওর তো তোমাদের সময় ছিলই না। ও এসছিল, ও এসছে ওই এদের সময়, ওই 2-3 মাসের জন্য এসছিল, শুধু নিজের এ করার জন্য, মানে নিজের যে আমি এখানে পড়াতাম এইরকম একটা, মানে ইয়ে করার জন্য, ও কি বলে, একটা স্ট্যাম্প পাওয়ার জন্য আর কি। যে আমি ও। এখানে না না, আসলে বিশ্বজিৎ এখন কি করছে? আমি এখন বিশ্বজিতের সঙ্গে কথা হয় তো, মানে সে তো এখন শুনে তো টিএফআই পড়তো তো, মানে এখনো কাজ করে তো কি করে ল্যাবরেটরি। কি জানি বাবু, জানি না। সে যা শুনছি নাকি, না জানি না বাবু, এটা আমি আর বলতে পারবো না, যা শুনি আমি। কারণ কোথাকার কথা কোথায় যাবে, বাদ দাও, ছাড়ো, সে তার মতন থাকুক। আমরা আমরা তোমাদের তাকে বাদ দিয়ে তো তোমাদের তো র্যাঙ্ক হয়েছে 2018 সালে, হ্যাঁ শেষ করেছে নাকি। হ্যাঁ হ্যাঁ অত অফলাইন ক্লাসে হলে ওই শোনো, অনলাইন ক্লাসের মতন তো আর ইয়ে হবে না। অফলাইন ক্লাসে বলে ওই হ্যালো ডিস্টিংক্ট করবে, আর অফলাইন এদের কি হয়েছে ওদের, মানে অফলাইন পরীক্ষাই একটা হয়নি। 20টা মতন যে অফলাইন পরীক্ষা নিতাম আমি, প্রশ্ন করে আনতাম, এক একজনকে দিয়ে দিতাম, এরা তো তার পরীক্ষা দিত, মানে ইনস্ট্যান্ট বসে পরীক্ষা দেওয়া। আর কি হয় জানো তো, অনলাইন পরীক্ষা আর একটা গন্ডগোলটা হয়, মানে মক টেস্টে আমি একটা দিয়ে দিতাম, তো তারা তো হোয়াটসঅ্যাপে মেসেজ ঘুরতে ঘুরে ঘুরে, বুঝতে পারছো, ও কে বই দেখে পরীক্ষা দিচ্ছে, কে, মানে সেই জিনিসগুলো খুব একটা এ করা যায় না, মানে জাজমেন্ট করা যায় না। অফলাইন ক্লাসের একটা আলাদা একটা গুরুত্ব থাকে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আর কারোর কোনো প্রশ্ন নেই তো? ও সে তোমাদের গিয়ে বলেছে, ও বাদ দাও, ছাড়ো না সমস্যা না, নেই। আমার সঙ্গে কথা খুব একটা হয় না, মানে আমি তো কারণ অন্য ডিপার্টমেন্টে চেঞ্জ করে গেছি, আর ওই ডিপার্টমেন্টে আমি কাজ পালাম না বেসিক্যালি। ওই তো ডিপার্টমেন্টের আর কোনো, এখন তো কনডেন্স ম্যাটার ফিজিক্সের বেশ ভালো কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, মানে এদেরকে বলতে যখন পিএইচডি করতে হবে, তখন যেন দেখে যায় যে ওই প্রফেসর কেমন কাজ করে। প্রফেসরের উপরে ডিপেন্ড করছে, ইনস্টিটিউটের কোনো ভ্যালু নেই আসলে পিএইচডি তে। প্রফেসর যেমন কাজ করে তার উপরে ডিপেন্ড করে তোমার ফিউচার। শোনো, সুমনও নিউক্লিয়ার ফিজিক্সে গেছিল, তো যাই হোক, নিউক্লিয়ার ফিজিক্সের ফিউচার দেখে মানে সাবজেক্টটারও মানে একটা, ইন্ডিয়াতে সেরকম একটা ইয়ে নেই, ভ্যালু নেই, ভ্যালু নেই, চাকরির সুযোগ নেই। চাকরির সুযোগ নেই, একদম একদম, মানে এক কথা বলবো তোমাকে, ওই রকম ওই মেদিনীপুরে তোমাকে তখন আবার টিউশন, টিএফএ পাস করে মেদিনীপুরে টিউশনের জন্য হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে পারি। এই হচ্ছে ব্যাপার। এখন হচ্ছে এক্সপেরিমেন্টাল কন্ডেন্স ম্যাটার ফিজিক্সে ভালো কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়াতে এক্সপেরিমেন্টাল, সুযোগ আছে বেশ, মানে অনেক সব প্রায় অধিকাংশ ইনস্টিটিউটের ল্যাবরেটরিতেই এক্সপেরিমেন্ট কন্ডেন্সারের খুবই কাজ হয়। বিশেষ করে মানে তোমার সুপার হ্যাঁ, কন্ডাক্টিং আমি মেইনলি কাজ করি আহ, মানে মায়োরনা ফাজিয়নের উপর, মানে কাজ করবো ফিউচারে, যেটা যেটা ইউজ হবে টপোলজিক্যাল কম্পিউটিং এর একটা প্ল্যাটফর্ম হিসেবে। হুম, আচ্ছা আচ্ছা, না কোয়ান্টাম কম্পিউটিং এর উপরে ভালো কাজ হচ্ছে, এইটা হচ্ছে ব্যাপার। তোমরাও মানে ইয়ে করছো, মানে ইনস্টিটিউট দেখে, মানে টিচার দেখে অবশ্যই যাওয়া উচিত, সত্যি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, না মানে ইনস্টিটিউটে পেয়েছি মানে যেতেই হবে এরকম কিছু নয়। তোমার দেখতে হবে যে তোমার কার কার কাছে কাজ করার ইচ্ছা আছে। না না না, তোমার তো টিএফআর সেরকম তুমি যে বলছো, প্ল্যান করে তোমার যাওয়া উচিত। টিএফআর তো তোমার অনেক স্টুডেন্ট, আমাদের অনেক স্টুডেন্ট পেয়েছিল, তারা ছেড়ে দিয়ে চলে এসেছে তখন। মানে বলছি যে ওরা মানে প্রচুর স্টুডেন্ট নেয় শুধু মানে কিছু ডিপার্টমেন্ট ফিল আপ করার জন্য, হ্যাঁ, ডিপার্টমেন্ট ফিল আপ করার জন্য, যাতে ওরা কিছু টাকা মানে পাওয়া যায় আসলে মানে গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের কাছ থেকে ফান্ডিং কিছু পাওয়া যায়। কন্টিনেন্সি, মানে পার স্কলার কত 30,000 টাকা করে মানে ইনস্টিটিউট কিছু টাকা পায়, এই জন্য কিছু স্টুডেন্ট কোনো মানে ভালো মানে টিচার, এবারে ধরো খড়গপুর আইটিতে বা এতে ভালো প্রফেসরও কিছু আছে। কিছু আছে, হ্যাঁ সেরকম ভালো দেখে যাওয়া প্রফেসর উচিত। এখানটায় হয়তো ওই যে 2-3-4 জন আছে, আর বাদ বাকি সব অখাড়, মানে সব অখাড়, মানে হ্যাঁ কি, হ্যাঁ তারা হ্যাঁ, চাকরি পেয়েছে লবিবাজি বলতে করে, পারি। বুঝতে পারছো তো, হ্যাঁ মানে হ্যাঁ খুব একটা ভালো এ করে না, পাবলিকেশন করে না, হ্যাঁ হ্যাঁ। কিছু নেই তাদের কাছে, মানে সব জায়গায় ভালো খারাপ আছে, এই হচ্ছে ব্যাপার। মানে দেখে যাওয়া উচিত, ইনস্টিটিউট পেয়েছি মানে যেতেই হবে এরকম কিছু নয়। তোমার মানে কোন প্রফেসরের কাছে যেতে চাও এটাই মেন মেন আমার পিএইচডি তে মনে হয়। মাস্টার্সে ঠিক আছে, ইনস্টিটিউটের উপর ডিপেন্ড করে কত মাস্টার্স করেছো, কিন্তু পিএইচডি তে আমার মনে হয় ব্যক্তিগতভাবে প্রফেসরের উপর ডিপেন্ড করে ওই অংশটাই। হ্যাঁ, প্রফেসর তোমার যত অ্যাক্টিভ হবে, তোমার মানে জিনিসগুলো, পেপারগুলো তত তোমাকে তাড়াতাড়ি এ করতে পারবে। তত ভালো তাড়াতাড়ি হবে, আর ভালো মানের পেপার হবে, ফিউচার তুমি ভালো জায়গায় চাকরি তাড়াতাড়ি পাবে। মানে কিছু ডিপেন্ড করে প্রফেসরের উপরেই বিকজটা ডিপেন্ড করে, মানে কারণ সে ওই কেমন প্রফেসর কাজ দেখা করে। যাবে হয়তো সেই বিভিন্ন ইন্টারভিউ বোর্ডে থাকে, হ্যাঁ হ্যাঁ
বিভিন্ন জায়গার ইন্টারভিউ পড়ে থাকে, সে তো বিভিন্ন স্কলারকে তারা ঢুকিয়ে দেয়, বুঝতে পারছো তো? আর হ্যাঁ তুমি হ্যাঁ এমন একটা লোকের কাছে করছো, তার কোনো নিজস্ব নেই, নিজের পরিচিতি নেই, কোনো ইন্টারভিউ বোর্ডেও থাকে না, বুঝতে পারছো তো? মানে হ্যাঁ, মানে পপুলার নয়, একটা পপুলার পপুলার নয়, তার সায়েন্টিস্ট কোনো হলে বেশ খুঁটির জোরও মানে নেই, ভালো তাড়াতাড়ি পাওয়া যায়। তার খুঁটির জোরও নেই। কিন্তু তখন হুম, শুধু সেই ইনস্টিটিউটে আমি ওই টিএফআর থেকে ওইটাই শুনতে ভালো লাগবে, এছাড়া আর কি, আর আইডি থেকে কিছু আছে? মানে অবশ্যই পিএইচডি করার জন্য, রিসার্চ করার জন্য মানে গাইডের বিশাল ভূমিকা আছে, বিশাল। গাইড কত একদম হ্যাঁ একদম। গাইড যদি গাইডই 90%, ইনস্টিটিউটের কোনো খুব একটা ভ্যালু নেই, 10% হয়তো ইনস্টিটিউটের পপুলারিটি থেকে তোমার সুযোগ সুবিধা হবে। কেন আমাদের যত স্টুডেন্ট, আমি করছি না, সব তো আমি ফোনে কথা বলি, কে কি কথা কাজ করছে। নিউক্লিয়ার ফিজিক্স আরো কিছু ছেলে ঢুকেছিল, তারা তো এখন মানে লাইন চেঞ্জ করে এখন কন্ডেন্স ম্যাটার হ্যাঁ ফিজিক্স। ও তো আমাদের ওর নামটা কি, ও তো থিওরিটিক্যাল ফিজিক্স চলে গিয়েছে। থিওরিটিক্যালি চলে গেছে তাদের যে নিউক্লিয়ার ফিজিক্স। আমাদের সে তনুশ্রীও জানি না কি করবে, ও তো আমাকে বলছিল যে থিওরিটিক্যাল ফিজিক্স যাবে, ওর এটাই ছোট মানে ন্যাক ছিল বলছে। আরে সেখানে কিছু কাজ হচ্ছে না, বুঝতে পারছো তো? কাজ ঠিক মতন হয় না। আর যাই হোক, মানে ওটা দেখে যাওয়া উচিত, এটা আমি কারোর সমালোচনা করছি না, কোথাকার হুম হুম। বুঝতে কোথাকার কথা আমি কারোর সমালোচনা করছি না, এটা তোমাদেরকে, কারণ এ তো আর সুমন্ত তো আর প্রতিদিন আসবে না, প্রতি ক্লাসেও আসতে পারবে না, তার নিজে জার্মানি চলে যাবে। এবার তোমাদের এই আজকের জিনিসটা হয়তো পড়াশোনার পারপাসে নয়, কিন্তু ভবিষ্যতের কাজে তোমাদের লাগবে, যে সব সময় মানে এই ভুলটা যে যে জিনিসটা ভুল করেছে, সেই ভুলটা যেন তোমাদের ক্ষেত্রে না হয়, সেই জন্য তোমাদের বলা। হ্যাঁ হ্যাঁ মানে ধরো 2 বছর পরে তখন কি হবে, শুধু শুধু সময় নষ্ট হয়ে যাবে, 2টা বছর চলে যাবে, তোমাদের আবার গাইড চেঞ্জ করতে হবে, সেটা যাতে হ্যাঁ না হ্যাঁ, হয় মানে সেই কারো আগে। অনেকের কারো পোটেনশিয়াল খুব বেশি না থাকলে তখন আবার তার প্রবলেম হবে। তাই এখন আগে থেকে ছোটবেলা থেকে মানে বিভিন্ন শুভদীপ স্যার বা আমাদের সৌরভ স্যারের কাছ থেকে খোঁজ খবর নিয়ে ঠিক গাইডের কাছে জয়েন করাটাই বেটার হবে। মানে দেখা যায় কি, অনেক স্টুডেন্ট কি হয়, মানে আমি দেখি তো, 2 বছর অমুক জনের কাছে কাজ করলো, 2টো বছর, দুটো হ্যাঁ হ্যাঁ বছর পরে যে ছেড়ে দিয়ে আবার অন্য জায়গায়, আর তাহলে কি 2টো বছর জীবনের একটা নষ্ট হওয়া, কত একটা হলো, বছর বাঁচবে, 80 বছর বাঁচবে, 90 বছর বাঁচবে, চাকরি করবে ধরো 60 বছর হ্যাঁ বাঁচবে, তার মধ্যে 2টো বছর যদি তোমার নষ্ট হয়ে যায়, মানে একটা চাকরির বাজারে একটা বিশাল একটা ক্ষতি কিন্তু। তারপরে তুমি তারপরে হ্যাঁ হ্যাঁ ইন্টারভিউ তুমি করো, 2টো বছর পরে আবার একটা গাইডের কাছে সে ঢুকলো, মানে সে গাইড তাকে কিছু করেনি। হুম হুম হুম। এই জিনিসটা এটা খুবই হ্যাঁ মানে 90% এটা হয়, যাতে না হয় সেটা, মানে সুমন যেটা বলছো আর কি, একটা খোঁজ খবর রেখে, এবং সে লাইনের প্রসপেক্টটা কি, হ্যাঁ, মানে যেটা নিয়ে আমি গবেষণা করবো, সেই গবেষণার কতটা তার ফিউচার আছে, চাকরির বাজার কতটা তার আছে, সেটা জেনে তার করে। মানে স্যারের বিভিন্ন এবার কারো ইচ্ছা থাকে যে মাস্টার্স করে দেখবো কেমন লাগে, ঠিক আছে করতে পারো। আর অনেকের ইচ্ছা থাকে যে একবার ইন্টিগ্রেট পেজ জয়েন করবে, সেগুলো একটু ভেবে চিন্তে জয়েন করা উচিত, যে একদম গোল রাখা দরকার যে আমি এই প্রফেসরের কাছে রিসার্চ করবো, তাহলে সুবিধা হবে। মানে পরে এই প্রফেসরের সম্বন্ধে বিভিন্ন প্রোফাইল ঘেঁটে তার মানে স্টুডেন্টরা যারা কাজ করেছে তারা কোথায় এখন আছে সব দেখে জয়েন করা উচিত, ব্যক্তিগত বলবো। মানে তার পারফরম্যান্স, তাদের মানে তার এই স্কলাররা কতজন চাকরিতে ঢুকেছে, একদম হ্যাঁ মানে পরিষ্কার কথা বলছি, সেইগুলো দেখে সবকিছু মানে হ্যাঁ, নয়তো নয়তো পোস্ট করতে করতে যদি কোনো খারাপ প্রফেসর কাছে বা ভালো নয় এমন মানে প্রফেসর নয় এমন কাছে জয়েন করলে প্রবলেমটা কোথায় হচ্ছে বলুন তো? প্রবলেমটা হচ্ছে তোমাকে অনেক বছর ধরে পোস্ট করতে হবে একটা চাকরি পেতে, কারণ সবাই ভাববে যে ট্রেনিংটা হয়নি কারণ এই ভালো প্রফেসরের কাছে কাজ করেনি, ব্যাপারটা হচ্ছে এটা। আরে তারপরে একটা সমস্যা হয় কি জানো তো, তারপরে সমস্যা দেখা যাবে সেই যে মানে যে সার্কেলে তুমি আছো, তারা কোনো ইন্টারভিউ বোর্ডে তার কোনো নেই, কোনো হ্যাঁ ভূমিকা নেই। হ্যাঁ এরকম হয়। মানে তার কোনো বন্ধু বান্ধব নেই, মানে সে আইসোলেটেড একজন ধরো। হ্যাঁ হ্যাঁ এবারে তুমি মানে এত বছর ধরে যে সমস্ত তোমার সাধনা, মানে হ্যাঁ আলটিমেট তুমি কিছু করতে পারবে না আর কি, কোনো ধরো ইন্টারভিউ হ্যাঁ হ্যাঁ মানে এটা দেখো, তোমাদের হয়তো একটু এখন আমি টপিকটা নিয়ে আলোচনা করছি, মানে কি যাতে ও বলছে কি, যাতে মানে এরকম অনেক ভুল, অনেকে এই ভুলটা করে, এবং অনেকে এই ভুলটা করে, পরবর্তীকালে তোমরা কি করবে তার জন্য আগাম আমরা একটা মানে সতর্ক করে দিচ্ছি, যে দেখো তোমরা সবকিছু জেনে কোন লাইনে গেলে ভালো হবে সেই খোঁজ নিয়ে জানা উচিত, মানে ইনস্টিটিউট দেখে, এই ইনস্টিটিউটে মানে বিশাল কিছু, সেটা না না দেখে। ওরকম কিছু নয়, ভারতে মোটামুটি সমস্ত ইনস্টিটিউটে প্রায় একই রকম লেভেলের রিসার্চ হয়। মানে 2-1 জন ভালো থাকে, হ্যাঁ হ্যাঁ মানে আর বাদ বাকি সব হয়তো মানে কিছু অখাড়তে কিছু জিনিস থাকে। সে হ্যাঁ সব হ্যাঁ জায়গায় সব জিনিস, সব স্কুলেও কি সব মাস্টারমশাই ভালো পড়ায়?
বুঝতে পারছো হ্যাঁ তো? হ্যাঁ এরকম। একদম আমি ইয়ে বলছি, অর্থাৎ কলেজ যেমন ইউনিভার্সিটি এটা সব জায়গায় মানে সবকিছু যেচে মানে এটা তোমরা জ্যাম জেস্ট পেতে চাইছো মানে কি একটা সায়েন্টিস্ট হতে চাইছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে আচ্ছা আর একটা কথা তোমাদের বলছি, জিও ফিজিক্স। ও জিও ফিজিক্স নিয়ে, হ্যাঁ জিও ফিজিক্স নিয়ে এমনি পড়তে পারো, জিও ফিজিক্স অনার্স মাস্টার্সে। বা জিও ফিজিক্স নিয়ে আরেকটা অপরচুনিটি আছে, যে ইউপিএসসি জিও ফিজিক্সের বিভিন্ন এক্সাম হয়, জিও সায়েন্টিস্ট নেয়, সেগুলোতে পরীক্ষা বসা যেতে পারে এই 10 তারিখে পরীক্ষা আছে। মাস্টার্সের পরে। সেটা ফিজিক্সে মাস্টার্স থাকতে হবে আইদার, বা জিও ফিজিক্সে মাস্টার্স থাকতে হবে। ও ফিজিক্সে মাস্টার থাকলে হবে তাহলে। হ্যাঁ, কারণ ওই এক্সামটা আমার তো মনে হয় কারো যদি মাস্টার্সের পরে রিসার্চ না করতে ইচ্ছে হয়, অবশ্যই জিও ফিজিক্সের এক বছর প্রিপারেশন নিয়ে জিও সায়েন্টিস্টের বিভিন্ন পদে এক্সাম দিতে পারে। ইউপিএসসি একটা পরীক্ষা হয়, প্রতি বছরই হয়। এখন সে এখন আমি আর বিয়ে করছি না, মানে টিএফআর থেকে পিএইচডি করে যদি আবার যদি মেদিনীপুরে টিউশন পড়াতে আসতে হয় তোমাদের, মানে সেই জন্যই আমাদের তোমাদেরকে সতর্ক করছি, আর কিছু নয় গো। তোমরা ভালো থাকো, ভালো জায়গায় যাও, বিদেশে থাকো, মানে বড় একটা কিছু করো সব, মানে আমরা এটা চাইছি। কিন্তু সেই যদি তোমাকে ঘুরে একটা ভালো ইনস্টিটিউট থেকে করে তারপর যদি একটা টিউশনের বাজারের জন্য যদি তুমি ইয়ে করতে হয়, মানে সে জিনিস সেদিন যেন না দেখতে হয়, যেটা আমরা এই বছর দেখলাম। সেই জিনিস যেন না দেখতে হয়, মানে তোমরা ভালো কিছু করো, একটা সাবধানে পা ফেলে হাঁটো, এই হচ্ছে ব্যাপার। একদম হ্যাঁ হ্যাঁ। খোঁজ খবর নিয়ে কার কিরকম হুম হুম। প্রোফাইল সেইভাবে যাও, কারণ একদম এবছর হ্যাঁ হ্যাঁ। এবছর প্রচুর জন গেছে। আর তোমাদের কারোর কোনো কোশ্চেন আছে নাকি? আর আমি তোমাদের বেশি সময় নষ্ট করবো না, কারণ এইটাই তো তোমরা সবকিছু তোমাদের বললাম। ও বললো যে ভার্চুয়াল ক্যালকুলেটর যদি না পারো তোমার 6 নাম্বার তোমাকে ছেড়ে দিয়ে আসতে, 6-7 নাম্বার, একই নাম্বার, বিশাল ব্যাপার। এখন প্র্যাকটিস করো। আর অনলাইন পরীক্ষা তোমরা সবাই দাও, তোমরা কেউ অনলাইন পরীক্ষা দিচ্ছ না, অনেক ছেলে অনলাইন পরীক্ষা দাও না, সেটা সেও তো বললো অনলাইন পরীক্ষা না দিলে ওই রকম সলিউশন করেও কিছু করতে পারবে না। টাইম ম্যানেজমেন্ট সব থেকে বড় ব্যাপার। আর কে কি প্রশ্ন করবে বলো? আর যার যা প্রশ্ন আছে তাকে তুমি মেসেজ করতে পারো, আর যোগাযোগ থাকলে ভালো, অবশ্যই তুমি জানতে পারবে সমস্ত কিছু সবার সঙ্গে সবার যোগাযোগ। স্যার কিরকম নম্বরে কিরকম র্যাঙ্ক মোটামুটি হতো অ্যাভারেজ কিরকম হ্যাঁ নম্বর? আমাদের বেলা ফার্স্ট যে র্যাঙ্ক ধরেছিল সে পেয়েছিল 68। তো এরপরে আহ, সম্ভবত 52 র্যাঙ্ক পেয়েছিল, 52 যে পেয়েছিল আমাদের অর্পণ ভাই, সে সম্ভবত ছিল 100-র কাছাকাছি র্যাঙ্ক করেছিল। আর যে 42 র্যাঙ্ক করেছিল সে করেছিল 280-র মতো। তার মানে এরকম ডিপেন্ড করে, মানে ওই 42 থেকে 52 এরকম নাম্বার পর অনেক লোক থাকে, মানে ডিপেন্ড করছে প্রতি বছর কেমন কাট অফ মার্কস কেমন থাকে। না আর এখন ফার্স্ট প্রচুর কাট যে অফ হয়, নাম্বার উঠছে গো পার্থ, এখন প্রচুর কাট অফ নাম্বার উঠছে, মানে কম্পিটিশনটা বেড়ে গেছে, অনেক লেভেল বেড়ে গেছে। আর হ্যাঁ, অমর তো আমাদের এখানে পড়তো, 4 র্যাঙ্ক যে করেছিল, তুমি দেখো মানে কত নাম্বার ফ্র্যাকশন মনে হয় নাম্বারের এদিক ওদিক হয়েছিল। হ্যাঁ না না, যে অমর হয়েছিল, অমর তো পেয়েছিল 67, ফার্স্ট যে ছিল 68 পেয়েছিল। আর অর্পণ নাইট পেয়েছিল সম্ভবত 115 মতো র্যাঙ্ক করেছিল, ও পেয়েছিল 52। আর আমি পেয়েছিলাম 42 পেয়েছিলাম, 42 এর মতো, না 44 পেয়েছিলাম। আমি করেছিলাম 290 মতো র্যাঙ্ক করেছিলাম। তো তোমার কিছু ভুল হয়েছিল, মানে স্যার আপনার জ্যেষ্ঠের র্যাঙ্ক কত ছিল? যে র্যাঙ্ক ছিল 7 এর মতো। 7 অল ইন্ডিয়া 7। আপনার মানে নাম্বারটা কত ছিল তাহলে, মানে আপনি? নাম্বারটা, হ্যাঁ নাম্বারটা সম্ভবত জ্যেষ্ঠ ওরকম পেয়েছিলাম 42 মনে হচ্ছে পেয়েছিলাম। না না যে 42 বলে ফার্স্ট 50 হয়েছিল সে 52 50 পেয়েছিল, এরকম না কিছু তুমি একটা মনে হয় হবে। 52 পেয়েছিলে, তুমি দেখো ভালো করে। এরকম হ্যাঁ, মানে কাছাকাছি। হ্যাঁ হতে পারে আমি 52 পেয়েছিলাম, বা তুমি ফার্স্ট 52 র্যাঙ্ক হয়েছে পেয়েছিলে, 56 56 পেয়েছিল। 52 এরকম কিছু একটা হবে। হ্যাঁ এরকম এরকম। ওর তো খড়গপুর আইডি হয়েছিল, তোমার তো খড়গপুর আইডি তো তুমি চান্স পেয়েছিলে এমএসসি। হ্যাঁ আইডি তো পেয়েছিলাম। ওর খড়গপুর আইডি করেনি, অবশ্য সে তার জন্য আমিও কিছুটা, আমি তখন এত রায় করতাম না, আমি তাকে বলছিলাম তুমি টিএফআর যাও। ওই হ্যাঁ মানে এই যেমন মানে আমি আমি যেমন জানতাম না, কেউ জানতো না তো, মানে ভারত ব্যাপারটা হচ্ছে, মানে রিসার্চে এরকম হয় আমার কোনো আইডিয়া ছিল না, তো জিরো, আমি রিসার্চ যখন জিরো ছিলাম আমি জানতাম না। এখন মোটামুটি জেনে গেছি যে এই ফিল্ডে এরকম ধরনের কাজ হয়, এই টপিকে এরকম ধরনের রিসার্চ হচ্ছে, আর কাটিং এজ রিসার্চ, এরকম রিসার্চ, ইন্ডিয়াতে এইভাবে রিসার্চ হচ্ছে, এরকম একটা আইডিয়া হয়ে গেছে ধীরে তখন ধীরে। ও জানতো না, ও খড়গপুর আইডি এমএসসি পেয়েছিল, বাড়ির কাছে হতো, খড়গপুরে বাড়ি, এখানটায় সুন্দর এ করতে পারতো। আমি তাকে হ্যাঁ কিন্তু হ্যাঁ একে আমি এ করছিলাম, তুমি জিজ্ঞাসা মানে নাকি আমিও তো ঠিক জানতাম না টিএফআর যাও সত্যি।
হ্যাঁ, আমারও ভালো লাগে। আচ্ছা, না না এরকম নয়, টিএফআর মানে যে পেতে হবে যে পড়তে হবে এরকম কিছু নয়, মানে একদম ভালো করে কাউন্সিলিং করতে হবে। প্রথমে ফার্স্ট টার্গেট দেওয়া উচিত যে আমাকে অনেকগুলো জায়গায় পেতে হবে, এবার পাওয়ার পরে ঠিক করো যে কোথায় যেতে চাও, এবার বিভিন্ন স্যারের সঙ্গে আলোচনা করে ডিসাইড করো কোন ডিপার্টমেন্ট ভালো, কোন ডিপার্টমেন্টে। কোন ডিপার্টমেন্ট। হ্যাঁ, হুম, ওই ডিপার্টমেন্টে বিভিন্ন লোকের সঙ্গে কথা বলে কি করতে হবে। আর চট করে চলে গেলে কিন্তু প্রবলেম, কারণ কোটা ভালো সব প্রফেশন নয় তো। আর কে কি বলবে? বিরাগ আর কি বলবে নাকি জিজ্ঞাসা করো তাড়াতাড়ি। বলো বলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত তাহলে আমাদের এ হলো। আর বেশি এই তো একটাই কথা আমাদের চলছে, বুঝতে পারছো তো? ঠিক আছে স্যার, ওকে। হ্যাঁ স্যার একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, জিজ্ঞাসা করো তাড়াতাড়ি জিজ্ঞাসা করো। স্যার বলছিলাম যে আপনি যে স্যার বললেন যে এর জন্য সিলেবাসের বাইরেও অনেক কিছু করতে হবে, না অনেক মানে কিছু নয়, মানে জাস্ট কিছু সংখ্যক প্রবলেম, এক্সট্রা কিছু প্রবলেম স্যার করা উচিত, মানে কোয়ান্টাম মেকানিক্স বা স্ট্যাটিস্টিক্যাল বা ক্লাসিক্যাল মেকানিক্সের কিছু কোশ্চেন যেগুলো আসে সাধারণত টেস্টের প্রতি বছর একটু ঘেটে দেখলে বুঝে যাবে কিছু কোশ্চেন আছে, যেমন পাটার্স থিওরি বা এই জাতীয় কিছু যেগুলো সিলেবাসে নেই, সেগুলো থেকে কোশ্চেন আসে। একটু মানে মানে প্রবলেম সেট করলে গত 10-12 বছরে আইডিয়া হয়ে যাবে, সেরকম একটু পড়ে নিয়ে করে নিয়ে। জেস্টে শোনো, জেস্টেটা হচ্ছে 10 বছরের প্রশ্ন করলেই হবে, মানে কয়টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া হয়ে যাবে সেরকম। 5-6টা কোশ্চেন তুমি 5-6টা কোশ্চেন কমন পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জেস্টে র্যাঙ্ক করাটা ওই প্রশ্ন তোমাকে দেখলে হয়ে যাবে। জেস্টটা এখন জামের ব্যাপারটাই হচ্ছে, জামটা যেহেতু 13 তারিখে, জানো তো? এই 13 তারিখে। হ্যাঁ। 13 তারিখ। হুম, ওরা ভয় পাচ্ছে। কিছু জন বলছিল আমাকে, স্যার যারা যারা জ্যাম ট্যাম পেয়েছে তাদের সিনিয়র দাদাদের সঙ্গে একবার আপনি মিট করিয়ে দিন, কারণ আমাদের কত কি কি করবে একটা অন্তত ভয় কাটুক। ঠিক আছে। ভয়ের পর কিছু নেই, মানে পরীক্ষা হলে ভাবতে হবে যে আমি প্রথম 100 মধ্যে র্যাঙ্ক করবো, একটা ছিল আমার, এটা ভেবে যেতে হবে, কনফিডেন্ট থাকতে হবে, তাহলে হয়ে যাবে। এবং যা করছি সব মনে রাখতে হবে যে আমি যা যা করছি সঠিক, এবারে করতে হবে, মানে এরকম মানসিকতা করতে হবে, তো ভয় পেয়ে পিছিয়ে থাকলে যেটা জানতো সব ভুলে যাবে। তো ভয় পাওয়ার কোনো মানে মানে হয়তো তোমার হয়তো ঠিক হচ্ছে, তুমি বলছো না এটা ঠিক হবে তো, না এটা ভুল হ্যাঁ হ্যাঁ, করছি, মানে ওইটা সব যাতে। করতে হবে যে এটা যেটা করছি বলে করে দিতে হবে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত। আর কোনো কোশ্চেন? এই তো একই কথা হচ্ছে। হুম। ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তোমাদের আর কি কার প্রশ্ন আছে বলো? তোমাদের মনে হয় এটা আছে, লো টেম্পারেচার ফিজিক্সটা তোমাদের পড়ানো বাকি আছে। এখন আমি কিছুটা পড়াচ্ছি, তারপরে আমি বাদ বাকিটা আর একটা মানে সময় হয়ে যাবে। দেখো আমরা, শোনো, অন্য কাউকে আমরা ছোট করার জন্য বা এ করার জন্য এ করছি না। ব্যাপারটা হচ্ছে এটা, এগুলো তোমাদের জানানো দরকার। কেন? আলটিমেট তোমরা ভালো থাকো, ভালো হও। আর জ্যামে যে ভুলগুলো করে, যে বল যে 6 নাম্বার এদিক ওদিক হওয়া মানে বিশাল ব্যাপার। তো যাই হোক, ডেটা স্টার্ট, আমাদের পড়ানো স্টার্ট করি। স্যার লিভ করছি আমি। হ্যাঁ, লিভ করো। অরিন্দম আছো নাকি? অরিন্দম, আর অরিন্দম আছো? এদের কারা কারা আছে সব? সরস্বতী পূজার জন্য কেউ কি? সৌমদী পাত্র, হ্যাঁ স্যার। শুনলে তো? তুমি তো কোনো প্রশ্ন করলে না। স্যার একটু লেট জয়েন হয়েছি আমি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। মানে আমি একটা কথা বলছি, কোনটা সত্যি কোনটা মিথ্যা সব তো তোমরা শুনলে, বুঝতে পারছো তো? এবং কারা মানে টিএফআর পাস করে যদি তারপরে যদি তার টার্গেট হয় মেদিনীপুরে টিউশন পড়াবো, কোথায় ইউনিভার্সিটি প্রফেসর হবে, কি ইউনিভার্সিটি লেভেল রিসার্চ করবে, গবেষণা করবে, তা না, নিউক্লিয়ার ফিজিক্সের কিছু কাজ হচ্ছে না বলে
সামনের বছর পিএইচডি সাবমিট করবে। ভালো লাগছে না, তার ফিউচার নেই, সামনের বছর সে আসবে এখানে টিউশন পড়াবে। তাহলে সেই রকম যেন না তোমাদের ক্ষেত্রে যেন হয়, তোমরা ভালো থাকো, ভালো কিছু করো, বিভিন্ন জায়গায় সায়েন্টিস্ট পদে তোমরা চাকরি পাও বা এ করো, অ্যাবজর্ব হও। মানে আমাদের শোনো, আমাদের তো আর ভবিষ্যৎ কিছু নেই, বুঝতে পারছো তো? আমরা জাস্ট নাহলে কি করব, কাজ করব, আমরা বুড়ো লোক, আমরা পড়াচ্ছি, কিন্তু তোমাদের তো বিশাল ফিউচার। তোমাদের যে পড়াশোনা করছো কি লাস্টে তুমি সেই টিউশন মাস্টার হবে বলে তুমি বলো? নিশ্চয়ই নয়। হ্যাঁ, টিআইএফআর এ পড়ে, নিউক্লিয়ার ফিজিক্সে পড়ে তার যদি মেদিনীপুরে বাজার ধরতে হয়, সামনের বছর তার পিএইচডি সাবমিট হবে, এখন থেকে সে বাজার ধরছে এখানটা আসবে। সেদিন যেন না তোমাদের ক্ষেত্রেও দেখতে হয়। তার একজন বন্ধু আছে এসএনসিবিএস এ, তাকে ফোন করছিলাম, সে বলছিল স্যার এইরকম ব্যাপারটা, আমাকে বলছিল একেবারে ভালো লাগছে না, ও অনেকবার সাইড ডিপার্টমেন্ট চেঞ্জ করার সে চেষ্টা করেছে, কিন্তু ও কায়দা করতে পারেনি সেখানে। আর তেল মারায়, প্রচুর তেল মারে ও, যা যে আছে, কিন্তু তেল মেরেও বেশ ভালো কিছু যে করতে পারছে তা নয়। আর এখন থেকে ওর, আমি তখন বললাম উদ্দেশ্যটা কি, না উদ্দেশ্য হচ্ছে এখন থেকে টিউশনের বাজার তৈরি করা, জিওর মতন প্রথম কিছুদিন ফ্রিতে পড়াবে, তারপরে টিউশন। আমি এত এরকম ইয়ে হচ্ছে, বলছে হ্যাঁ স্যার এইরকম ব্যাপার চলছে। আমি বলবো ভালো থাকুক, কিন্তু তোমাদের ক্ষেত্রে যেন না এরকম। আচ্ছা, থার্মোডাইনামিক পোটেনশিয়াল, কিন্তু কি যে করছে, কি যে ব্যাপার, এই 2017 জিনিসগুলোকে নিয়ে মানে আমাদের যে পুরনো জুতো সেইগুলোই সে ব্যবহার করছে, আপডেট নয়। আমাদের যে প্রবলেম, ইউটিউবে যে প্রবলেম গুলো দিয়েছি, সেই প্রবলেম সে আপডেটে এ করতে পারবে, দিতে পারবে? আচ্ছা, থার্মোডাইনামিক পোটেনশিয়াল বাদ দাও, ছাড়ো। আমার এখন মানে মাঝে মাঝে বুকের কথা বেরিয়ে যায়। তোমাদের এই সমস্ত জিনিসে কান একদম দিবে না, কারণ তোমাদের সামনে পরীক্ষা, তখন ডিপ রাগলি ভাবলেন তোমরা ভুল করবে। তোমরা এই সমস্ত জিনিসে থাকো না, আমার মাঝে মাঝে এত কথা বেরিয়ে যায়, আমি কি করবো? আমার বয়স হয়েছে, আমার মাথা ঠিক নেই, মাঝে মাঝে এ করি, হয়তো কথা আমার বেফাস কথা বলে দিই। দেখো, থার্মোডাইনামিক পোটেনশিয়াল কি গো, তোমাদের ক্লাস চলবে তো নাকি, না কি বলো? কিছুটা ক্লাস হোক, মানে একেবারে থার্মোডাইনামিক পোটেনশিয়াল। তো থার্মোডাইনামিক পোটেনশিয়ালটা আমি দেখো, তোমাদের তো পরীক্ষার সামনে, আমি জাস্ট যেটা আমার তো উচ্চাপড় থিওরি, বুঝতে পারছো তো, যে থিওরি গুলো তোমাদের দরকার সেগুলো পড়িয়ে আমি চলে যাবো। প্রথম থার্মোডাইনামিক, 4টা থার্মোডাইনামিক পোটেনশিয়াল তোমাদের আসে। একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, হ্যাঁ, এটা 1886 সালে পিয়ের ডুহ্যাম পিয়ের ডুহ্যাম, ইনি হচ্ছে জার্মানির লোক। 4টা থার্মোডাইনামিক পোটেনশিয়াল মানে তিনি ইয়ে করেছিলেন, পেপারে তিনি পাবলিশ করেছিলেন। একটা হচ্ছে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। তাহলে ইন্টারনাল এনার্জিটা হচ্ছে কি? ইন্টারনাল এনার্জি হচ্ছে, দেখো এই একটা 2 নম্বর ইন্টারনাল, 2 নম্বর হচ্ছে গিবস এনার্জি। জাস্ট আমি তোমাদের বেশি সময় নষ্ট করবো না, তোমাদেরকে মনে হতে পারে স্যার এই তো পরীক্ষা, আমি জাস্ট আমার যেরকম হুডচাপড় থিওরি, শুভদীপ স্যার যেমন তোমাদের ধরে ধরে নিখুঁত পড়ান, আমি সেরকম নয়, আমি হুডচাপড় থিওরি পড়াই। এনথালপি, এনথালপি হচ্ছে, রবীন্দ্র দেরি করে এলে কেন গো? স্যার একটা কাজ ছিল স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে, আচ্ছা আচ্ছা হোক, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হেলমহর্টজ, ফ্রি এনার্জি, এফ।
আচ্ছা দেখো, এই চারটা থার্মোডাইনামিক পোটেনশিয়ালের বিশেষত ওই বৈশিষ্ট্য কি, এগুলো সব এনার্জি ডাইমেনশন। সবগুলো হচ্ছে পোটেনশিয়াল। কেন বলা হয় পোটেনশিয়ালের ডাইমেনশনটা কি? এনার্জি ডাইমেনশন। তাহলে ইন্টারনাল এনার্জি ডাইমেনশনও তোমার হচ্ছে ওই mL²T⁻⁻² এনার্জি ডাইমেনশন সবগুলো। গিভস এনার্জি এরও ডাইমেনশন হচ্ছে mL²T⁻⁻²। আর এনথালপির ডাইমেনশনটাও হচ্ছে mL²T⁻⁻²। হেলমহোল্টজ ফ্রি এনার্জি এর ডাইমেনশনও mL²T⁻²। এগুলো সবগুলো ডাইমেনশন হচ্ছে mL²T⁻²। এই জন্য এটা থার্মোডাইনামিক পোটেনশিয়াল বলা হয়। পোটেনশিয়াল এনার্জির ডাইমেনশন হচ্ছে যেরকম mL²T⁻², সেই হিসাবে তাকে এগুলোকে বলা হচ্ছে থার্মোডাইনামিক পোটেনশিয়াল। এই হচ্ছে ব্যাপার। এবং থার্মোডাইনামিক পোটেনশিয়াল থেকে আমরা হচ্ছে পিভিটিএস, কি গো এগুলো তোমরা জানো তো নাকি, নাকি জানো না বলো? এগুলো কি পড়াবো না আমি স্কিপ করে চলে যাবো? বলো বলো। থার্ড সেমিস্টারে নয়, এদের হচ্ছে জ্যামের যে ব্যাচটা, জ্যামের ব্যাচে কে করছি। থার্ড সেমিস্টারে ওই যে সুমন এসছিল, সুমন কিছু তোমাদের হয়তো টিপস দিবে, কিরকম কি পরীক্ষা দিবে। তোমাদেরও তো পরের বছর পরীক্ষা দিতে হবে, তো সেই কারণের জন্য তোমাদেরকে এই করেছিলাম। সে এসছিল, সে তো সব দিন আমি সবাইকে ডাকবো না। সেই জন্য এদেরকেই মেনলি, যারা জ্যাম আছে তাদেরকে এই করছি। কি গো রবীন্দ্র, এগুলোকে আমি জাস্ট আলোচনা করবো না, এগুলোকে স্কিপ করে দিয়ে চলে যাবো? বলো। যারা থার্ড সেমিস্টার থাকবে না লেফট করে যাবে। হ্যাঁ, থার্ড সেমিস্টারে যারা থাকবে না তারা লেফট করে যাও, তোমাদের অন্য একদিন পড়াবো। তোমাদের জাস্ট ওই এটা শোনার জন্য কিভাবে তোমরা পরবর্তীকালে এই করবে। একটু জ্যামের জন্য পড়াচ্ছি। রবীন্দ্র, এগুলো চলবে না, বন্ধ মানে এটা স্কিপ করে যাবো বলো, না একটু হালকা আলোচনা করবো? আমি কি বলবো? মানে তোমাদের দেখো, সময় নষ্ট করে তো এই সময় লাভ নেই কোনো। অর্থাৎ দেখো, তাহলে আমি ইয়ে করছি, তোমরা শুধু বলতে থাকো, যে জেনে থাকো তোমাদের বলতে থাকো। এইগুলো থেকে আমরা হচ্ছে থার্মোডাইনামিক রিলেশন, আমরা এই যে এই চারটা, এইগুলোকে বলা হয় থার্মোডাইনামিক পোটেনশিয়াল বলা হয়, ইন্টারনাল এনার্জি, গিভস এনার্জি, এনথালপি, হেলমহোল্টজ ফ্রি এনার্জি, এগুলোকে বলা হচ্ছে থার্মোডাইনামিক পোটেনশিয়াল বলা হয়। এখান থেকে ম্যাক্সওয়েলস ইকুয়েশন আমরা আনতে পারবো। বুঝতে পারছো তো? প্রথম দেখো, আমরা কি জানি বলো তো, ফার্স্ট ল অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কাজে লাগিয়ে ডি কিউ সমান হচ্ছে ডি ইউ প্লাস পিডিভি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স কাজে লাগিয়ে ডি কিউ সমান হচ্ছে টিডিএস। তাহলে দুটোকে কম্বাইন করলে তুমি পাবে টিডিএস সমান হচ্ছে কত? ডিইউ প্লাস পিডিভি। ওকে, আমি ডিটেলস আমি এ করছি না। আমরা এইগুলোর সাহায্যে আমরা এই দুটো সমীকরণকে দেখো, ভালো করে দেখো। ইন্টারনাল এনার্জি, প্রথমে আমি আছি, এই দুটো সমীকরণকে কাজে লাগিয়ে আমি থার্মোডাইনামিক পোটেনশিয়াল গুলোকে আমরা এ করছি, ব্যাখ্যা করছি। জাস্ট আমি তোমাদের আমি ধরে ধরে পড়াচ্ছি না, আমার যেমন থিওরি হোটচাপড় থিওরি পড়াই আমি সেই রকম, কারণ এখন তো আর ক খ পড়ানোর সময় নেই। মেন সূত্রগুলো দেখিয়ে, কারণ এই যে তোমার ফেজ ট্রানজিশন আর জুল থমসন এফেক্ট কাকে বলে, কি ব্যাপার, বেসিক জাস্ট মানে জ্যামের সিলেবাসে যতটুকু আছে ততটুকু পড়াবো। পুরো লো টেম্পারেচার ফিজিক্সও নয়। প্রথমে আসছি আমরা ইন্টারনাল এনার্জি। ফার্স্ট থার্মোডাইনামিক পোটেনশিয়াল হচ্ছে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জির ক্ষেত্রে কি হয়, ইন্টারনাল এনার্জি কি ফাংশন, পাথ ফাংশন না স্টেট ফাংশন, বলো তোমরা নিজেরা বলো। আরে পাথ ফাংশন না স্টেট ফাংশন? স্টেট ফাংশন। হ্যাঁ, du is equal to dq minus dw, এটা 1 নম্বর। এবারে dq কে তুমি tds বলতে পারো, আর dw সমান হচ্ছে pdv। তাহলে du সমান হচ্ছে tds মাইনাস pdv, এটা হচ্ছে du।
ফর অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হয় বলো তো? অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি হয় বলো? কোনটা জিরো হয় বলো? বলো, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কোনটা জিরো হয়? ডিকিউটা। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে ডিকিউ ইকুয়াল টু জিরো। বাইরে থেকে কোনো তাপ দিচ্ছে না, বাইরে থেকে কোনো তাপ দিচ্ছে না, তাহলে এটাকে এখান থেকে আমরা কি বলতে পারি বলো? 1 নম্বর সমীকরণ থেকে আমরা কি বলতে পারি? ডিইউ সমান কত বলতে পারি বলো? আরে অ্যাডিয়াবেটিক প্রসেসকে বলা হয় আইসোএন্ট্রপিক প্রসেস, মানে ডিএস ইকুয়াল টু জিরো, তাহলে এটা কত? মাইনাস পিডিভি হবে, মাইনাস পিডিভি হবে, এই তো ব্যাপার। অর্থাৎ ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম কি হবে? মানে গ্যাস যে ওয়ার্ক করবে সেটা হচ্ছে কাকে কাজে লাগিয়ে ওয়ার্ক করবে? ইন্টারনাল এনার্জিকে কাজে লাগিয়ে ওয়ার্ক করবে। গ্যাস যে কৃতকার্য করছে সেটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জিকে, হ্যাঁ, ইন্টারনাল এনার্জিকে কাজে লাগিয়ে গ্যাস হচ্ছে কৃতকার্য করবে। এবারে আসছি আইসোকোরিক প্রসেস, আইসোকোরিক অ্যাডিয়াবেটিক প্রসেস। আইসোকোরিক অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি মানে আইসোকোরিক অ্যাডিয়াবেটিক প্রসেসে মানে কি জিরো হয় বলো? কোন কোন জিনিস জিরো হয়? আইসোকোরিক এবং অ্যাডিয়াবেটিক দুটো হচ্ছে একসঙ্গে। আইসোকোরিক প্রসেসে কি জিরো? ডিকিউ ডিডব্লিউ জিরো। dw is equal to 0, dq is equal to 0, du is equal to 0, u is equal to constant। মানে ইন্টারনাল এনার্জি একই থাকে আইসোকোরিক অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে। এবারে আমি আসছি মানে জাস্ট মানে এগুলো তোমাদের শুভদীপ স্যার আরো হয়তো ভালোভাবে পড়াতে পারেন, তাদের আমি হুডচাপড় থিওরি মানে জাস্ট কাজে লাগানোর জন্য যেরকম অঙ্কের হেলমহল্টজ। আর হচ্ছে তোমাদের শোনো একটা কথা বলছি, তোমাদের হচ্ছে 20 তারিখে হচ্ছে তোমাদের জ্যাম 13 তারিখে, 20 তারিখে তোমাদের পিকনিক হবে, ফিস্ট হবে। 2 বছর পরে লকডাউন কাটছে, আমরা প্রথম পিকনিকে আমরা করবো দুটো ইয়ার মিলে। আর হচ্ছে 13 তারিখের পরে আমরা কিন্তু আর অনলাইনে আর নিবো না, অফলাইন ক্লাস হবে। শুভদীপ স্যারও আসবে। তোমাদের জ্যেষ্ঠ যেটা যেটা বাকি আছে, হ্যাঁ, তোমার হচ্ছে পার্টারবেশন থিওরি, ডব্লিউকেবি সে পড়বে। বলছে স্যার আমি আর অনলাইন আর নিবো না, অফলাইন পরীক্ষা হবে। আর ওইখানটা অফলাইন পরীক্ষা হবে জ্যেষ্ঠের মতন করে, যেমন ওদের সময় সুমনের সময় যেরকম মানে সেখানে পরীক্ষা দিতে হবে। এমসিকিউ আমরা দিয়ে দেবো, দুটো সিট দিয়ে দেবো, সেরকম পরীক্ষা দিতে হবে আর ক্লাস হবে একদম। আর অনলাইনে আর হবে না, অনলাইনে আর কেউ বললে হবে না 13 তারিখের পরে, কারণ জ্যেষ্ঠের সিলেবাসের অনেক জিনিস বাকি আছে, তোমাদের পড়ানো হয়নি, শুধু জ্যাম আছে বলে আমরা চুপ করে আছি। স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দেবাশিসও বলেছে একদিন আমি যেতে পারবো। আর এইরকম করে তোমাদের কিন্তু মানে জ্যামের পরে আমাদের গাড়ি মানে বন্ধ হবে না, জ্যামের পরেও আমাদের গাড়ি কিন্তু আবার মানে আমাদের চলবে। এই তো তোমার অনলাইনের জন্যই সমস্যাটা তোমাদের হয়ে গেল না, অফলাইন পরীক্ষায় তোমাদের নিতে পারলাম না। প্রতি বছর আগে যে ভাই করোনার আগে নিতাম আমরা হেলমহল্টজ ফ্রি এনার্জি, মানে অনলাইন পরীক্ষা হতো, আবার অফলাইন পরীক্ষা 20টা হতো জানো তো। সেটা আর অফলাইন পরীক্ষাটা এবার হবে আর কি, 1 মাস যেটা বাকি থাকবে তোমরা মানে গ্রুপে থাকবে, পরীক্ষার পরে গ্রুপ থেকে অনেকে লেফট হয়ে যাও, তো সেই জন্য করা। আমরা কিন্তু আমাদের গাড়ি চলবে, এক্সপ্রেস গাড়ি লাস্ট পর্যন্ত চলে, আর লোকাল গাড়ি সে হচ্ছে মাঝপথে তোমাদের বন্ধ করে দেয়, আবার সেকেন্ড ইয়ারের জন্য আবার আরম্ভ হয়ে যায়। আবার কি ভেক্টর অ্যানালাইসিস পড়াচ্ছে, আমার পুরোনো জুতোগুলো পড়াচ্ছে। ম্যাথামেটিক্যাল ফিজিক্সের 15টা ক্লাস নিবে, আর কি ইলেকট্রনিক্সের কি 6টা ক্লাসে কি পড়াবে। হেলমহল্টজ ফ্রি এনার্জি, হেলমহল্টজ ফ্রি এনার্জি এফ সমান হচ্ছে কত বলো তো? এফ সমান কত বলো? বলো তোমরা বলো। হেলমহল্টজ ফ্রি এনার্জি এফ সমান কত বলো, কে বলবে বলো? এটারও মানে এনার্জি মানে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। হেলমহল্টজ ফ্রি এনার্জিও হচ্ছে ml স্কয়ার টি টু দি পাওয়ার -2। এর এটা কত? সমীকরণটা কি বলো? এফ সমান কত? ইউ মাইনাস টিএস, না সরি ইউ প্লাস টিএস। ইউ মাইনাস টিএস,
ইউ প্লাস টিএস নয়, হেলমেট ফ্রি এনার্জি হচ্ছে ইউ মাইনাস টিএস। এটাও সেই একই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখো মানে থার্মোডিনামিক্সে এনার্জির এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, যে তুমি মানে ইউ টিএস এগুলো হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, এদেরকে কম্পোজিশন করে আরো অনেক ফাংশন হয়, অনেক থার্মোডিনামিক ফাংশন আছে, পোটেনশিয়াল আছে, কিন্তু এই চারটা পোটেনশিয়ালটা হচ্ছে মেন মানে এগুলোই কাজে লাগে, বিভিন্ন জায়গায় এদের অ্যাপ্লিকেশনটা বেশি। তুমিও একটা হয়তো মানে থার্মোডাইনামিক ফাংশন তৈরি করতে পারো ইউ মাইনাস টিএস মাইনাস পিডিভি মানে মানে এমএল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু যেন হয়, সেটা একটা থার্মোডাইনামিক পোটেনশিয়াল। কিন্তু এইগুলো হচ্ছে হেলমোট, এইগুলোর মেন এদের অ্যাপ্লিকেশনটা বেশি আর কি। এবং এফটা একটা পারফেক্ট ডিফারেন্সিয়াল। তাহলে বলো ডি এফ সমান কত হবে বলো, মানে ইনফিনিটেসিমাল চেঞ্জের জন্য ডি ইউ মাইনাস এস টিডিএস মাইনাস এস ডিটি ডিউ মাইনাস, আচ্ছা ডিউ সমান আমরা কি বলতে পারি, টিডিএস মাইনাস পিডিভি মাইনাস টিডিএস মাইনাস এসডিটি, টিডিএস কেটে গেল, অর্থাৎ ডিএফ সমান হচ্ছে মাইনাস পিডিভি, এগুলো মুখস্থ রাখবে, এফ সমান হেলমট ফ্রি এনার্জি, এফ সমান হচ্ছে ইউ মাইনাস টিএস। মানে দেখো এখান থেকে অন্তত তুমি 2 নাম্বার 4 নাম্বার পাবে, 2 নাম্বার পিছিয়ে যাওয়া মানে 200 জনের পিছনে তোমার মানে র্যাঙ্ক হবে। ডিএফ সমান হচ্ছে মাইনাস এসডিটি, এই যে তোমার আসছে এই যে ক্লসিয়াস ক্ল্যাপিটন ইকুয়েশন থেকে আসে, গ্রাফ গুলো দেয়, এসডিটি মাইনাস পিডিভি। এবার বলো রিভার্সেবল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয় বলো, ফর রিভার্সেবল আইসোথার্মাল প্রসেস কি হবে বলো, কি হবে বলো, রিভার্সেবল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কি হয়, কোনটা জিরো হবে বলো, কোনটা জিরো হবে, আর তোমরা নিজেরা বলো, তোমরাই বলো। আরে রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে কোনটা জিরো হবে, অয়নদীপ মাইতি আছে নাকি বলো তো? আরে আমাদের সঙ্গে এসে মাইকেল জ্যাকসন বোম্বে থেকে আসতে পারবে না, এই 15 তারিখের পরে আমাদের অফলাইন চালু হয়ে যাবে, বুঝতে পারছো তো? মাইকেল জ্যাকসন বোম্বে থেকে শুধু হ্যালো ডিস্টিং তুমি করবে, বুঝতে পারছো তো? আমাদের অফলাইন চালু হয়ে যাবে, অতএব কিছু লাভ নেই, ওই হ্যালো ডিস্টিংটা আর চলবে না অনলাইন। মাইকেল জ্যাকসন বোম্বেতে থাকবে। রিভার্সেবল আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে ডিটি ইজ ইকুয়াল টু 0, তাহলে ডিএফ সমান কত হবে, মাইনাস পিডিভি হবে, অর্থাৎ পিডিভি সমান হচ্ছে মাইনাস ডিএফ হবে। মানে ওয়ার্ক ডান। আচ্ছা ঠিক আছে, আজকে নাহলে এই পর্যন্ত, আজকে অনেকে সিনিয়র জুনিয়র করার ফলে এরা সবার কেউ কারোর আর ইচ্ছা নেই। আমাকে অনেকে বলছে